আসসালামু আলাইকুম সবাইকে। অবশেষে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দ্বিতীয় পর্ব নিয়ে। সেই বিদায় মুহূর্তটি ছিল কোনো কিয়ামতের চেয়ে কম কিছু নয়। এয়ারপোর্টে পৌঁছানোর আগ পর্যন্ত তাদের প্রতিটি মুহূর্ত কাটছিল যেন দীর্ঘশ্বাসের গোলক দাদায়। বিদায়ের দিন বাড়ির উঠোনে এক আকাশ সমান কান্না। আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই এসেছে নজরুলকে শেষবারের মতো বিদায় জানাতে। মায়ের বুক ফাটা আর্তনাদ আর বাবার পাথর চাপা কষ্ট সব মিলিয়ে এক বিষাদময় পরিবেশ। এয়ারপোর্টের গেটে যখন নজরুলকে ছেড়ে দিয়ে আসতে হলো, তখন নজরুলের মায়ের মনে হচ্ছিল তার বুকের একটা টুকরো যেন সে চিরতরে হারিয়ে ফেলবে। নজরুলকে বিদায় দিয়ে বাবা মা যখন একা ফিরে এলেন, তখন পুরো বাড়িটা যেন নিস্তব্ধতায় ডুবে গেল। এদিকে নজরুল বিমানে উঠে পড়লো। দীর্ঘ যাত্রার ক্লান্তি আর মা বাবার মুখটা বারবার ভেসে উঠলো। যন্ত্রণা নিয়ে সে যখন দুবাইয়ের মাটিতে পা রাখলো, তখন বাইরের ঝকঝকে রোদে তার মনটা যেন আরো বেশি অন্ধকার হয়ে গেল। এক অপরিচিত দেশে এক নতুন জীবনের শুরুতে সে তখন সম্পূর্ণ একা। দুবাই এয়ারপোর্টে নামার পর নজরুলের দুশ্চিন্তা ছিল যে সে একা কি করবে, কিন্তু দেখা গেল সব চিন্তাই অমূলক। কোম্পানির লোক আগে থেকে সেখানে গাড়ি নিয়ে এসে হাজির। তারা তাকে অত্যন্ত সম্মানের সাথে রিসিভ করে কোম্পানির আবাসন ব্যবস্থায় নিয়ে গেল। নতুন পরিবেশে নতুন দেশ, সবকিছু যেন প্রথম 2-3 দিন তার কাছে স্বপ্নের মতো মনে হলো। মালিকের কথা অনুযায়ী তাকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হলো। তার সাথে থাকার জন্য আরো একজন বাংলাদেশি কর্মী ছিল যে তাকে মানিয়ে নিতে সাহায্য করলো। তাদের সাথে সময়টা বেশ ভালোই কাটলো। এভাবে কয়েকটা দিন বিশ্রাম নেওয়ার পর নজরুলকে তার কাজের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো। শুরু হলো তার নতুন জীবনের প্রথম কর্মদিবস। সবকিছু ঠিকঠাক মনে হলেও কাজে যোগ দেওয়ার প্রথম দিনেই নজরুলের মাথায় আকাশ ভেঙে পড়লো। যে স্বপ্ন নিয়ে সে এত দূর পাড়ি দিয়েছিল, বাস্তবে তার চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। মালিক তাকে কথা বলে দিয়েছিল 5 স্টার হোটেলের একজন দক্ষ কর্মী হিসাবে কাজের সুযোগ দেবেন, কিন্তু সেখানে তাকে দেওয়া হলো পরিচ্ছন্নতা কর্মীর কাজ। আহা, তার সাথে থাকা শাহাদাত নামের সেই বাংলাদেশি কর্মী তাকে নিয়ে গেল হোটেলের বিভিন্ন ওয়াশরুম এবং টয়লেট পরিষ্কারের কাজে। যে নজরুল কোনোদিন ঝাড়ু বা বাথরুম পরিষ্কারের কথা ভাবেনি, তাকেই এখন সেগুলো পরিষ্কার করতে হচ্ছে। আরো বড় আঘাত হলো বেতনের ক্ষেত্রে। চুক্তিতে ছিল 50,000 টাকা, কিন্তু প্রথম মাসের বেতন পাওয়ার পর সে দেখলো সে পাচ্ছে 30,000 টাকা। ট্রাভেলস মালিকের দেওয়া সব প্রতিশ্রুতি যেন চোখের সামনে ধুলোয় মিশে গেল। এক মুহূর্তের মধ্যে নজরুল বুঝতে পারলো সে এক ভয়াবহ প্রতারণার ফাঁদে পা দিয়েছে। সত্যি সে প্রতারণার ফাঁদে পা দিয়েছে। কাজের প্রথম কয়েকটা দিন ছিল নজরুলের কাছে দুঃস্বপ্নের মতো। ওয়াশরুম পরিষ্কার করা, মেঝেতে ঝাড়ু দেওয়া, যে কাজগুলো সে স্বপ্নেও ভাবেনি, সেগুলোই এখন তার নিত্যদিনের সঙ্গী। কিন্তু চাইলেই তো আর ফিরে যাওয়া সম্ভব নয়। কাজের প্রথম কয়েকটা দিন ছিল নজরুলের কাছে দুঃস্বপ্নের মতো। ওয়াশরুম পরিষ্কার করা, মেঝেতে ঝাড়ু দেওয়া, যে কাজগুলো সে স্বপ্নেও ভাবেনি, সেগুলোই এখন তার নিত্যদিনের সঙ্গী। পিছনে ফিরে তাকানোর কোনো পথ খোলা নেই তার। বাড়িতে বাবা রহিম মাস্টার ধার দেনার দায়ে জর্জরিত। মায়ের চোখের জল এখনো তার মনে ভাসে। সে যদি কাজ ছেড়ে দেয়, তবে তাদের সেই ধার শোধ হবে কি করে? নজরুল দাঁতে দাঁত চেপে সহ্য করতে লাগলো সবকিছু। সে নিজেকে বুঝালো পরিস্থিতি বদলাতে হলে আগে টিকে থাকতে হবে। অপমান আর লাঞ্ছনা সহ্য করেও সে প্রতিদিন হোটেলের বাথরুমগুলো ঝাড়ু দিতে থাকলো। মনে মনে এক অকল্পনীয় প্রতিশোধের নেশা আর লড়াইয়ের আগুন বুকে পুষে রেখে। এদিকে প্রতিদিন রাতে যখন মা বাবার ফোন আসে, নজরুল তখন এক দক্ষ অভিনেতার মতো কথা বলে। সে এমনভাবে কথা বলে যেন সে পৃথিবীর সব থেকে সুখে আছে। সে হাসি মুখে মিথ্যে বলে, বাবা মা তোমরা চিন্তা করো না, এখানে সব ঠিক আছে, তোমরা যা ভেবেছিলে তার চেয়ে ভালো আছি আমি। একমাত্র ছেলের মুখে এই কথা শুনে রহিম মাস্টার এবং তার স্ত্রী হাফ ছেড়ে বাঁচেন। তাদের দুশ্চিন্তার মেঘ কিছুটা হলেও কাটে। তাদের মুখে তৃপ্তির হাসি ফোটে। তারা ভাবেন তাদের কষ্ট আর ত্যাগের ফসল অবশেষে ফলতে শুরু করছে। কিন্তু এই হাসির আড়ালে নজরুল যে নরক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে, তা তারা বিন্দু মাত্র জানতে পারলেন না। দিনের ক্লান্তি আর অপমানে নজরুল যখন বিধ্বস্ত, রাতের অন্ধকারে সেই কষ্টগুলো বুকের ভেতর চেপে সে শুধু তার বাবার আর মায়ের শান্তির জন্য মিথ্যে অভিনয়ের খোলস করে থাকে। আহা, সত্যি আমাদের জীবনে এরকমই হয়। কাজের মাঝে ক্লান্ত নজরুল লক্ষ্য করলো তার সহকর্মী শাহাদাত রাতে শুয়ে শুয়ে মনে অত্যন্ত গোপনীয়ভাবে তার সাথে কথা বলছে। কৌতূহলবশত নজরুল আড়ি পেতে শুনলো শাহাদাত ইউরোপে পাড়ি জমানোর পরিকল্পনা করছে। পরদিন সকালে কাজে গিয়ে
নজরুল নিজেকে সামলাতে পারলো না। সে সরাসরি শাহাদাতকে জিজ্ঞেস করলো, শাহাদাত ভাই, কাল রাতে আপনি কার সাথে কথা বলেছিলেন? আমি শুনেছি আপনি নাকি দুবাই ছেড়ে ইউরোপ যাওয়ার কথা ভাবছেন। বেতন তো শুনলাম অনেক বেশি। আপনি কি সত্যি দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার পরিকল্পনা করছেন? শাহাদাত দীর্ঘশ্বাস ফেলে নজরুলের দিকে তাকালো। তার চোখে তখন এক গভীর হতাশার ছাপ। সে নিচু স্বরে বলল, নজরুল, এই জীবনটা তো আর জীবন নয়, এটা কেবল এক টিকে থাকা। আমি অনেক আগে থেকেই ইউরোপে যাওয়ার কথা ভাবছি, কিন্তু সুযোগ আর টাকা এই দুইয়ের অভাবে কোথাও যেতে পারছি না। এই ধুলোবালি আর বাথরুম পরিষ্কার করে যে পয়সা আমরা রোজগার করছি তাতে পেটের ভাত জোটে ঠিকই, কিন্তু শখের কোনো দাম কি এখানে আছে? প্রতিশোধ তো দূরের কথা, নিজের ভাগ্যটাই যে বদলাতে পারলাম না, এই টাকা দিয়ে আমি কি করব? শাহাদাতের এই কথাগুলো নজরুলের মনের ভেতর থাকা জমে থাকা কষ্টগুলোকে যেন আরো বাড়িয়ে দিল। সে বুঝতে পারলো সে একা নয়, তার মতো আরো শত শত তরুণ এই দুবাইয়ের শহরে নিজেদের স্বপ্নকে প্রতিদিন একটু একটু করে হত্যা করছে। কিন্তু নজরুল ঠিক করলো সে আর চুপ থাকবে না। সে শাহাদাতের সাথে মিলে নতুন কোনো পরিকল্পনার কথা ভাবলো। নজরুল শাহাদাতকে চেপে ধরলো। সে শিক্ষিত ছেলে, তাই আবেগে গা ভাসানোর চেয়ে ঝুঁকিগুলো আগে বুঝে নিতে চাইলো। সে শাহাদাতকে একের পর এক প্রশ্ন করতে লাগলো, ভাই, তুমি যার মাধ্যমে যাওয়ার কথা বলছো সে কি আসলে বিশ্বাসযোগ্য? এত বড় একটা ঝুঁকি নিচ্ছ, টাকা কত লাগবে? পথে কোনো বিপদ হওয়ার কোনো সম্ভাবনা নেই তো? শাহাদাত দীর্ঘদিনের জমানো হতাশা আর উত্তরের অপেক্ষায় থাকা অস্থিরতা নিয়ে সবকিছু খুলে বলল। সে আশ্বস্ত করার চেষ্টা করলো যে এই সুযোগ বারবার আসে না। শাহাদাতের কথা শুনে নজরুলের মনে হলো হয়তো এটাই সেই কাঙ্ক্ষিত রাস্তা। সে হিসাব কষে দেখলো বর্তমানের এই মানবতার জীবনের চেয়ে ইউরোপের অনিশ্চিত পথও অনেক ভালো। সে দীপ্ত কণ্ঠে শাহাদাতকে বলল, ঠিক আছে, যদি সব ঠিকঠাক থাকে তবে আমিও তোমার সাথে যাব। আহা, এই ধুকে ধুকে বড়লোক হওয়ার চেয়ে ঝুঁকি নেওয়া অনেক ভালো। চলো আমরা দুজনেই এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করি। নজরুল শাহাদাতের সাথে কথা বলার পর বাড়িতে ফোন করলো। তবে এবার সে আর আগের মতো সুখী জীবনের মিথ্যে অভিনয় করলো না, বরং এক নতুন মিথ্যে সাজালো। সে বাবাকে জানালো যে দুবাইতে থাকতে থাকতে ইউরোপে যাওয়ার একটি দারুণ সুযোগ সে পেয়েছে, তবে এজন্য কিছু টাকা প্রয়োজন। রহিম মাস্টার ছেলের কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তার পেনশনের টাকা যা দিয়ে তাদের সংসার এবং বৃদ্ধ বয়সে নিরাপত্তা নিশ্চিত হওয়ার কথা ছিল, সেটা কি ঝুঁকি নেওয়া ঠিক হবে? কিন্তু ছেলের কণ্ঠে এতদিনের সে ক্লান্তি আর হতাশার বদলে এক নতুন আত্মবিশ্বাস ও স্বপ্নের ঝিলিক দেখে তিনি আর না করতে পারলেন না। রহিম মাস্টার মৃদু স্বরে বললেন, শোনো নজরুল, আমার তো এখন পেনশনের টাকা ছাড়া আর কিছুই বাকি নেই, চাকরিও শেষ, এখন শুধু ওই টাকাগুলোই ভরসা। তবুও তোর ভবিষ্যৎ যদি উজ্জ্বল হয় তবে আমি হাসি মুখেই সেই টাকা তোকে দেব। তুই বড় হ, ভালো থাক, এটাই আমাদের চাওয়া। ফোনের ওপাশে নজরুলের তখন বুক পেটে কান্নায় গলার স্বর জড়িয়ে আসছিল। সে বুঝতে পারলো সে কেবল টাকার জন্যই বাবা মায়ের শেষ সম্বলটুকু কেড়ে নিচ্ছে না, বরং পুরো পরিবারের ভবিষ্যৎকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। সে চলে যাচ্ছি নয়, ফিরে আসবো আপনাদের সামনে দ্বিতীয় পর্বে। আপনারা দেখতে পাবেন একটা ছেলে কিভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে সাগরের পানির সাথে মিশে যায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।